তো আজকে আহ, পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ফার্স্ট টেস্ট শেষ হলো। সেখানে বাংলাদেশের পক্ষে অত্যন্ত খুশির বিষয় যে তারা ম্যাচটি জিতে নিয়েছে। সে তো ম্যাচের একটু হাইলাইটসটা একটু সংক্ষেপে বলে দিই। ম্যাচের ফার্স্টে পাকিস্তান ফার্স্টে ব্যাট করতে এসে ফার্স্ট ইনিংসে রান করে 448, সেখানে 6 উইকেটে দাঁড়িয়ে ডিক্লেয়ার দিয়ে দেয়। সেখানে দাঁড়িয়ে তারা ভাবছিল যে এটা এনাফ বাংলাদেশকে সেই রানে ফলো অন করে জেতার জন্য, ঠিক আছে। বাট বাংলাদেশ সেখানে ঘুরে দাঁড়িয়ে 565 রান করে। সেখানে তার অল উইকেটে চলে যায়। তো সেখানে লিড নেয় বাংলাদেশ এবং সেকেন্ড ইনিংসে পাকিস্তানকে বাংলাদেশ মাত্র 146 রানে অল আউট করে দেয়, ঠিক আছে। আর তারপর আর 30 রান করতে হতো লাস্ট ইনিংসে। তো সেখানে বাংলাদেশ 30 রান করে ম্যাচটি জিতে যায়। তো এইখানে দাঁড়িয়ে বা ফার্স্ট ইনিংসে রিজওয়ান অত্যন্ত ভালো ইনিংস খেলে, আর বাংলাদেশের হয়ে মুশফিকুল রহিম তার 200 হতে হতে থেকে যায়, 191 রান করে। তো সেখানে দাঁড়িয়ে সেকেন্ড ইনিংসে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান নেই তেমন, বা ফার্স্ট ইনিংসে ওইরকম একটা পিচে এত রান করে তারপর সেকেন্ড ইনিংসে এত ডাউনফল। তো আমি ফার্স্টে রাজকে বলবো একটু ম্যাচের পুরো হাইলাইটটা কার কি রান আছে বা উইকেট আছে সেটা একটু জানিয়ে, যদি পাকিস্তানের ডাউনফলের হঠাৎ কারণটা কি সেটা যদি একটু বলো। বল। আচ্ছা, তো সবার প্রথম আজকে পাকিস্তান ব্যাট করতে মানে প্রথম দিন পাকিস্তান ব্যাট করতে আসে। হুম। হ্যাঁ, তো সেখানে প্রথমে শাফিক এবং আইয়ুব ওপেন করতে এসে সেখানে তোর শাফিক 2 রান করে এবং আইয়ুব 56। তাছাড়া হুম। পরে তেমন কেউ রান পায়নি সেখানে গিয়ে, বা তোর সাউথ সাকিব করে 141 এবং মোহাম্মদ রিজওয়ান করে 171। তো প্রথম হুম। ইনিংসের রান দাঁড়ায় 448, ছয় ছয় হুম। উইকেট হারিয়ে। হুম। এবং তুই যদি দেখিস যে বাংলাদেশের বোলিং খুব একটা খারাপ হয়নি পিচ অনুযায়ী। পিচ সবাই এক্সপেক্ট করেছিল যে হয়তো ফাস্ট বোলিং সেরকম একটা হবে, কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে ফাস্ট বোলিং তেমন একটা হয়নি, সেরকম সুইং হুম। বা সিম দেখা যায়নি পিচে। হুম। এবং যখন বাংলাদেশ ব্যাট করতে আসে, তো ওপেনিং হুম। জুটি ওরা দাঁড়াতে পারেনি, কিন্তু তবুও সাদমান ইসলাম 93 করে এবং হুম। মোহাম্মদ মমিনুল হক করে 50। সব থেকে দুর্দান্ত জিনিস যেটা ছিল যে মুশফিকুর রহিম, যার বয়স হুম। বর্তমানে 37 বছর, এরকম একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের থেকে এরকম একটা রানই আশা করা যায় যে তার উপর 191। তার উপর দেখা যাচ্ছিল যে যেখানে শাহিন আফ্রিদি এত ডমিনেট করেছে, ঠিক আছে, তাকে হুম। ওয়ার্ল্ড বেস্ট বোলার হিসাবে তাকে মুশফিকুর রহিম, লিটন দাস প্লাস মেহেদী হাসান পর্যন্ত পিটিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে হুম। এমনকি তোর নাসিম শাহ, যাকে আমরা এক্সপেক্ট হুম। করছিলাম একজন বড় মানের বোলার, তাকেও হুম। তোর রিটন দাস এক ওভারে 18 মেরেছে, 3টে 4 এবং একটা হুম। ছয় হুম। 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 তো রিটন দাসও যে পারফরমেন্সটা দিয়েছে এবং মেহেদী হাসান মিরাজ যেভাবে তোর মুশফিকুর হুম। রহিমকে সাপোর্ট দিয়েছে নিচের থেকে, সেটা হুম। সত্যিই মানে অসাধারণ অসাধারণ একেবারে। যে বিদেশের পিচে দাঁড়িয়ে বাংলাদেশ যে এত সুন্দর একটা পারফরমেন্স করেছে সত্যিই দেখার মতো। এবং সব থেকে বড় বিষয় যেটা আমার কাছে, যে বাংলাদেশ 167 ওভার ব্যাট করেছে হুম। পাকিস্তানের ওরকম একটা বোলিং লাইন আপের বিরুদ্ধে। এবং হুম। যখন সেকেন্ড ইনিংসে পাকিস্তান ব্যাট করতে আসে, সেখানে তোর একেবারেই ধরাশায়ী অবস্থা, মানে 146 রানে অল আউট হয়ে যায়, যেখানে একমাত্র মোহাম্মদ রিজওয়ান করে 51। শেষ পর্যন্ত হুম। চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারিনি, যেখানে তোর উম, আহ, মেহেদী হাসান মিরাজ 11 ওভার 5 হুম। বলে 21 রান দিয়ে 4 উইকেট নিয়ে নিয়েছে এবং সাকিবও হুম। দারুণ ওভার করেছে, 3 উইকেট নিয়েছে। আর হুম। বাংলাদেশের কাছে টার্গেট ছিল মাত্র 30 রানের, যেটা কোনো উইকেট না হারিয়েই অনায়াসে জিতে গেছে বাংলাদেশ। তো হুম। সেখান থেকে এরকম অবস্থা পাকিস্তানের বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে। রিসেন্ট যে খবরটা আমি দেখলাম, যে পাকিস্তান বিগত 3 বছর কোনো হোম টেস্ট ম্যাচ জেতেইনি, কোনো হোম হুম। টেস্ট জেতেইনি। তো এটা একটা ভীষণ বড় ডিসঅ্যাপয়েন্ট পাকিস্তানের কাছে। তো এর কারণটা সৌরদীপই ভালো ব্যাখ্যা করতে পারবে, আমি সৌরদীপের কে বলছি যে ব্যাখ্যা করার জন্য।
বাংলাদেশ যে ভালো খেলেছে নো ডাউট এই টেস্ট ম্যাচে, সেটা নিয়ে আলাদা করে কিছু আর আমার বলার নেই। বাংলাদেশ এক্সেপশনালি ভালো খেলেছে, এটা মানতেই হবে। অসাধারণ খেলেছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের যে এই হুম ডাউনফল, এটা শুধু একটা ম্যাচের প্রসেস না। পাকিস্তানের এই ডাউনফলটা বিগত বেশ কিছু টেস্ট ম্যাচ বলো আর টুর্নামেন্ট বলো, সেখান থেকেই দেখা যাচ্ছে পাকিস্তানের এই ধরনের ডাউনফল। এর সব থেকে বড় কারণ যদি আমায় বলতে হয়, সেটা যদি আমি বলি, এই ম্যাচের শুরুতে পাকিস্তানের প্রথম কথা ম্যানেজমেন্টের কোনো রকম সিওরিটি ছিল না যে কারা কারা খেলবে কারা কারা হুম খেলবে না। তার কারণ আমি বলছি, পাকিস্তান প্রথমে 17 ম্যান স্কোয়াড ঘোষণা করে, সেখান থেকে 15 ম্যান, তারপরে 14 ম্যান, লাস্টে এসে তাদের 11 স্কোয়াড ঘোষণা করে। তো পাকিস্তান নিজেই ঠিক ছিল না নিজের জায়গায় যে আমি কাকে খেলাবো কাকে খেলাবো না। দ্বিতীয় কথা আমির হামজা বলে যে বোলারটা অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো হুম হুম পারফরমেন্স দেয় মেলবোর্ন টেস্টে, আমি যদি খুব সম্ভব ভুল না করি একটা ফাইফারও আছে মেলবোর্ন টেস্টে, সেই আমির হামজাকে বসিয়ে দেওয়া হয়। অথচ বলা হয় যে এটা একটা গ্রিন টপ উইকেট আর এখানে হচ্ছে তারা পেসারদেরকে সাহায্য দেবে, পেসার তারা নেবে। এমনকি এই 4টে পেসার খেলানোর জন্য তারা কোনো স্পিনারও পিক করেনি। আর সালমান আলী আগাকে দিয়ে তারা পার্ট টাইম স্পিনার বল করেছে, তাও 35 থেকে 40 ওভার। কিন্তু ডে এন্ডে এসে দেখা গেল কিন্তু সেই স্পিনাররাই বাংলাদেশের হয়ে উইকেট বের করলো। পাকিস্তানের কাছে স্পিনারের কোনো বিকল্প প্ল্যান ছিল না। মানে যদি বাংলাদেশের জায়গায় আজকে পাকিস্তান থাকতো লাস্ট লাস্ট ইয়েতে হুম লাস্ট ইনিংসে বাংলাদেশ যদি অল্প রানে আউট করতে হতো, পাকিস্তানের কাছে কোনো রকম ছিল। এটা স্বাভাবিক ব্যাপার, পিচ যেমনই হোক না কেন যত দিন যায় পিচ রাফ হয়, সেখানে স্পিনাররা যে উইকেট বের করে দেবে, এই সাধারণ তত্ত্বটা যে পাকিস্তানের ম্যানেজমেন্টের মাথায় আসলো না, সেটা আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত পাকিস্তানের যে বর্তমান ফাস্ট বোলার নাসিম শাহ, সে কিছু কমেন্ট করেছে যে পিচ নাকি যতটা আশা মতো পিচ সেরকম আর কি রিয়াক্ট করেনি। তারা ভেবেছিল পিচে আরো বেশি স্পিন বা বাউন্স থাকবে। এবার এখানে সব থেকে বড় কথা হচ্ছে সাবকন্টিনেন্টাল পিচে যতই আমি ঘাস রাখি না কেন, যতই পিচে মশলা থাকুক না কেন, এই ধরনের যে গরম হয় সাবকন্টিনেন্টে বা পাকিস্তানে এখন যে ধরনের গরম, তাতে করে এই পিচের হিউমিডিটি বেশিক্ষণ থাকার কথা না। খুব বেশি হলে হাফ সেশন এই হিউমিডিটি থাকে, তারপর থেকে পিচ নর্মাল বিহেভ করাই শুরু করে। আর পাকিস্তানের বোলাররা সাহায্য পায়নি, কিন্তু বাংলাদেশের বোলাররা কিন্তু অফ দ্য ল্যাটারাল মুভমেন্টটা কিন্তু পেয়ে গেছিল। তো এখানে যারা ধারাভাষ্যকার তারাও কিন্তু বারবার পাকিস্তানের কোয়ালিটি পেস বোলিং এর উপর বারবার প্রশ্ন করছিল। জানি না পাকিস্তানের ম্যানেজমেন্ট কেন ব্যাক করছে পাকিস্তানের নিজেদের পেস বোলারদের, যে পিচ এরকম ছিল না, পিচ অমুক ছিল, পিচ তমুক ছিল। কিন্তু আমার মনে হয় পাকিস্তানের কোয়ালিটি, পেস বোলিং এর যে কোয়ালিটি, তার উপর প্রশ্ন আসাই উচিত। তার কারণ শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, এদেরকে আমরা যেভাবে চিনি বা এদেরকে যেভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এদেরকে রিপ্রেজেন্ট করা হয় যে 150 প্লাস পেস ফ্যাক্টরি, দুর্দান্ত বোলার আর কি। কিছু কিছু ক্লিপ ভাইরাল হয় যে নাসিম শাহ রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে দিয়েছে বা বোল্ড করে দিয়েছে। কিন্তু তুলনামূলক দেখতে গেলে এই টেস্ট ম্যাচের কথা যদি বলি, অ্যাভারেজ স্পিড ছিল নাসিম শাহ আর শাহিন শাহ আফ্রিদির 130-35। তারা যে কটা বাউন্সার দিচ্ছিল, বাউন্সার হেলমেট পর্যন্ত পৌঁছাচ্ছিল না। বলার ছিল ইজিলি পিক করছিল, লিটন দাস ইজিলি পিক করছিল, সেখান থেকে 6-4। ইভেন টেস্ট ম্যাচে নাসিম শাহর মতো ফাস্ট বোলারকে স্টেপ আউট করেও 6 মারতে গেছে ইমরান খান। তো এর থেকে বোঝা যায় যে পাকিস্তানের যারা ফাস্ট বোলার রয়েছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাজটা এখন কতটা ডাউন লেভেল। আর এই ডাউন মানে আমার মনে হয় সব থেকে বড় কারণ পাকিস্তানিরা নিজেরাই, বা পাকিস্তানিদের যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে বা যারা এই ক্রিকেট বোর্ডের সঙ্গে রয়েছে, তারা নিজেরাই। তখন তারা একটা অনেক বড় এক্সপেকটেশন ক্রিয়েট করে প্লেয়ারদের উপর সবার প্রথমে, যে আমাদের প্লেয়াররা এই ম্যাচের পরেও, ফার্স্ট ইনিংসের পরেও এই ধরনের কথাবার্তা সার্কুলেট হয়েছে যে পাকিস্তানের মিডিল অর্ডার বর্তমানে টেস্ট ক্রিকেটে বিশ্বের বেস্ট মিডিল অর্ডার। কিন্তু এই বেস্ট মিডিল অর্ডারতে পাকিস্তান করবে কি, যারা লাস্ট গত 3 বছরে কোনো একটা হোম সিরিজ জিততে পারেনি। ইংল্যান্ড এসে যাদের হোয়াইট ওয়াশ করে গেছে, অস্ট্রেলিয়া এসে যাদের 1-0 হারিয়েছে, দুটো টেস্ট ড্র। ইভেন আজকে বাংলাদেশ প্রথম টেস্টটা জিতে গেল পাকিস্তানের এগেনস্টে, যেখানে পাকিস্তান প্রথম ইনিংসে বড় টোটাল করে ডিক্লেয়ার দিয়েছিল, কিন্তু তারা জিততে পারলো না। পাকিস্তানের কাছে প্রপার প্ল্যানিং এর অভাব। এই যে পাকিস্তানের কাছে স্পিনার নেই শুধু এই টেস্ট ম্যাচ থেকে বলছি না, পাকিস্তানের বিগত কয়েকটা যদি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে এশিয়া কাপ, এগুলোও দেখা যায় পাকিস্তানের কাছে প্রপার স্পিনারের সব সময় অভাব। ইফতিকার আহমেদ তাদের পার্ট টাইম স্পিনার এসে বলতে হবে ভালো বল করে দিয়ে গেছে। যেমন হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে লায়ন রয়েছে, যাকে অস্ট্রেলিয়া হোয়াইট বল ক্রিকেটে আনে না, রেড বল ক্রিকেটই খেলে। তাদের ওটা হচ্ছে পার্টিকুলার বেসিসে, সে রেড বল ক্রিকেট খেলে। কিংবা যদি আমি সাউথ আফ্রিকার দিকেও যাই, কেশব মহারাজ কিন্তু রিসেন্টলি হয়েছে যে হোয়াইট বল ক্রিকেট খেলা শুরু করেছে। তার আগে ঋষভ মহারাজ বেশিরভাগ হচ্ছে রেড বল ক্রিকেটই কিন্তু খেলতো। বা ইন্ডিয়ার কাছে যারা হুম স্পেশাল, এরা হোয়াইট অ্যাবিলিটি দেখে টেস্ট ক্রিকেটে এদেরকে অ্যাপ্লাই করা হয়েছে এবং দেখাচ্ছে যে হ্যাঁ ভালো পারফর্ম করছে। কিন্তু পাকিস্তানের কাছে বর্তমানে এরকম কোনো স্পিনারই নেই, যারা ছিল তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। কেন বসিয়ে দেওয়া হয়েছে? পাকিস্তান গ্রিন টপ উইকেট প্রডিউস করেছে, আর এখানে নাকি কোনো রকম স্পিনারের দরকার হবে না।
কিন্তু সেই পিচে দেখা গেল যে সালমান আলী আগাকে যে 35 ওভার করাতে হলো, আর লাস্ট ডে অফ ক্রিকেটে এসে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এরা এসে উইকেট বের করে পাকিস্তানের সমাপতন করালো। তো এখানে বোঝা যাচ্ছে পাকিস্তানের ম্যানেজমেন্টের একটা ক্লিয়ার একটা বড় সড়ো অভাব আছে, পাকিস্তানের ম্যানেজমেন্টের মধ্যে যে কোঅর্ডিনেশনের একটা বড় সড়ো অভাব আছে। এছাড়াও যদি পাকিস্তানের আমি কথা বলি, যে প্লেয়াররা অত্যাধিক হারে শর্ট ফরম্যাট খেলে, শর্টার ফরম্যাট খেলে, রেড বল ক্রিকেটের প্রপার প্লেয়ার ওদের ওখানে খুবই কম বলতে গেলে। আর তার কারণ ওদের যদি আজকে খুব লক্ষ্য করে তুমি দেখো ওদের বোলিংটা, বোলিং লেন্থ কেউ নতুন বলও বেশি উপরে বল করছিল না, সুইং এর জন্য যাচ্ছিল না, সবাই হার্ড লেন্থ হিট করছিল, আহ, বাইরে বল করছিল, যেটা টি-20 ক্রিকেটে করা হয় রান বাঁচানোর জন্য। ক্রিকেটে যে ইন দা বক্স একটা স্পেল করা, যে একটা বক্সের মধ্যেই দুটো ওভার বল করা, যেমনটা আর কি অস্ট্রেলিয়া যখন ট্যুরে গেছিল পাকিস্তানের এগেইনস্টে যেমন স্ট্র্যাটেজি নিয়েছিল অস্ট্রেলিয়া, যে একটা বক্সেই প্যাট কামিন্স বল করে গেছিল দুটো ওভার, তারপরে গিয়ে বাবর আজম উইকেটটা পেয়েছে। এরকম কোনো প্রপার প্ল্যানিংও পাকিস্তানের কাছে নেই। পাকিস্তানরা কেউ এসে প্যাডে বল করছে, কেউ এসে রাউন্ড দ্য উইকেট এসে বাউন্সার দিচ্ছে, কেউ অফ স্টাম্প ধরে বল করে যাচ্ছে। যে কনসিস্টেন্টলি লাইন লেন্থ ধরে বোলিং সেটা পাকিস্তানের নেই। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে। শরীফুল ইসলাম তার বল অফ দ্য পিচ স্পিন সুইং দুটোই হচ্ছে। তাদের যে নতুন বোলার এসে নাহিদ রানা, সে ইভেন পাকিস্তানি পেস বোলারদের থেকে বেশি পেসে বল করেছে। হচ্ছে হাসান মাহমুদ যে বোলারটা বাংলাদেশের অলরাউন্ডার, সে ইভেন এত ফাস্ট বোলিং করে না, তাও সে এসে কিন্তু সুইং সিম দুটোই পেয়েছে এই পিচ থেকে। তো আমার মনে হয় পাকিস্তানের প্লেয়ার এবং ম্যানেজমেন্টের সঙ্গে যে প্রপার যে কোঅর্ডিনেশনটা, সেটার একটা বড় সড় অভাব রয়েছে। নইলে পাকিস্তানের এই ডাউনফল কখনোই শোধ হবে না। পাকিস্তান হারতে থাকবে এক একটা সিরিজ, হারতে থাকবে আর একটা টুর্নামেন্ট, আর পাকিস্তান ওই ছাত্র ফেল করলে মাস্টারের দোষ এই তত্ত্ব ফলায়িত করে ওরা মাস্টারই চেঞ্জ করতে থাকবে। কিন্তু এটা দেখতে হবে যে যাদের উপর এতটা ভরসা করছে তারা সত্যিই ক্যাপাবল কিনা, বা আরো অন্যদেরকে চান্স দেওয়া যায় কিনা যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে উঠেছে। আমি যদি একটা উদাহরণ দিই, মোহাম্মদ রামিজ বলে পাকিস্তানের একটা অফ স্পিনার বোলার রয়েছে, যে ওদের যে ডোমেস্টিক কাপ হয় প্রেসিডেন্ট কাপ, সেখানে ভালো উইকেট নিয়েছে, সব উইকেট টেকার ছিল। তো সে মাত্র একটা সাইড ম্যাচ খেলার চান্স পেয়েছে, যেখানে তার মন মতো তাকে ফিল্ডিংও সেট করাতে দেওয়ার সুযোগ হয়নি। সেই স্পিনার বোলার গ্রিন টপ উইকেটেও সেই ম্যাচে উইকেট বের করে দিয়েছে, কিন্তু ক্যাপ্টেন তাকে ঠিক মতো বলও দেয়নি, তাকে তার মন মতো তার ফিল্ডে সেট করতে দেয়নি। তো পাকিস্তানের এই যে বোর্ডের মধ্যে যে রাজনীতি, এটাও পাকিস্তানের একটা ডাউনফলের সব থেকে বড় কারণ বলে আমার মনে হয়। আর এছাড়াও ডোমেস্টিক ক্রিকেট খেলে যে ডিউক বলে, আজ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে কোকাপুরা বলে। এখন ডিউক বলের কোকাপুরা বলের মধ্যে সিমের অনেকটা পার্থক্য। ডিউক বলে সিম বা সুইং করানো অনেকটা সহজ, শাইন অনেকক্ষণ থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান এখন এসে ডিউক বলে প্র্যাকটিস করে ডোমেস্টিকে, এখন এসে কোকাপুরা বলে খেলছে। সে কোকাপুরা বলে সিম বলতে গেলে প্রায় নেই, যারা ডিউক বল ধরে অভ্যস্ত তাদের কোকাপুরা বলে সিম নেই বলতে গেলেই চলবে। তো সেখানে একটা বলতে হবে যে বোলাররাও একটা ডিসঅ্যাডভান্টেজ পেয়েছে সেই ক্ষেত্রে। তো কারণ বলতে গেলে হবে না, পাকিস্তানের মানে একটা এশিয়ান ক্রিকেটের ফ্যান হয়ে একটা সময় দেখা যেত যে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এরা যে কোনো টুর্নামেন্টের হট ফেভারিট থাকতো। সেখান থেকে এসে দাঁড়িয়ে আজকে শুধু ইন্ডিয়া এসে দাঁড়িয়েছে যারা সবসময় ফেভারিটের লিস্টে থাকে। পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল টিমের তকমা পেয়ে গেছে, আর শ্রীলঙ্কার এক প্রজন্মেই সবশেষ এরকম একটা তকমা হয়ে গেছে। তো অ্যাজ আ ইন্ডিয়ান ফ্যান ঠিক আছে, ইন্ডিয়া ভালো করছে বিভিন্ন সেক্টরে ঠিক আছে, কিন্তু এশিয়ার ক্রিকেটের মান যে দিন বা দিন নামছে, এটা এশিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য খুব একটা সুখদায়ক আমি মনে করি। আচ্ছা। তো তোর কিছু বলার আছে রাজ? না, সবই তো মোটামুটি সৌরদীপ বললো। আর তাছাড়া হুম। পাকিস্তানের কাছে এটা এখানে আমরা অদ্ভুত খালি বিষয় যে পাকিস্তানের ফলটা দেখছি, কিন্তু বাংলাদেশের দেখতে গেলে বাংলাদেশের কি কি ভালো জিনিস হয়েছে বা কি গ্রোথটা করেছে, ঠিক আছে। তো সেই ইমপ্রুভ কিছু হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। আহ, অবশ্যই বাংলাদেশের ইমপ্রুভ অনেক জায়গায় হয়েছে। যেমন আহ, বাংলাদেশের যে তোর বোলিং কোচ আছে, যে হুম তোর হেড স্ট্রিক আছে। তাছাড়া হুম এর আগে যে ছিল সাউথ আফ্রিকার অ্যালান ডোনাল্ড, যে এতদিন ছিল। তো এইসব দিক থেকে যে বাংলাদেশের যে কোচিং স্টাফরা আছে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে যুক্ত। এমন না যে হুম পাকিস্তানের মতো কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে। তো প্লেয়ার এবং কোচের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। তো সেটাও একটা ইমপ্রুভমেন্টের জায়গা। আর তাছাড়া হুম বাংলাদেশে একটা ঘরোয়া টুর্নামেন্ট হয় যেটা হচ্ছে খুব সম্ভবত ঢাকা ক্রিকেট টুর্নামেন্ট বা এরকম কিছু একটা নামে। তো সেটাও হুম বাংলাদেশের ঢাকা লিগ। তো বাংলাদেশের ইমপ্রুভমেন্টের একটা জায়গা খুব বড়। এবং তুই যদি দেখিস যে এই সিরিজে যারা বল করেছে বাংলাদেশ, শরীফুল ইসলাম, তারপরে নতুন একজন এসছে, যার নাম হচ্ছে নাহিদ রানা।
যে 145 প্লাস এ বল করছে। এটা সত্যি একটা অসাধারণ মানে দেখার মতন বিষয়। এবং আমি দেখলাম যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান যথেষ্ট মানে এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচটা খেলেছে। এবং একটা ভালো জিনিস হচ্ছে যে মুশফিকুর রহিম ম্যাচটা এক সাইড থেকে ধরেছিল এবং তাকে ছাপ দিয়ে গেছে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। এবং শুরুতে তোর সাদমান যে 93 রান করেছে, আনফর্চুনেটলি 100 করতে পারেনি। তো সত্যি মানে অনেক জায়গা আছে বাংলাদেশের ইমপ্রুভমেন্ট করার, মানে করেছে আর কি। কিন্তু সেই ক্ষেত্রে যদি দেখিস পাকিস্তান একটা এক্সপিরিয়েন্স টিম হয়ে অনেকটাই মানে পারফরমেন্স করতে পারছে না এত এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকা সত্ত্বেও। যেমন আমরা বাবর আজমকে কিং হিসাবে বাবর ধরি আজম, হ্যাঁ বর্তমান ওটাই বলতে ক্রিকেটে। যাচ্ছিলাম, তো হ্যাঁ। সেখানে দেখতে গেলে ফার্স্ট বাবর ইনিংসে আজম দেখলাম যেভাবে 0, ফার্স্ট ইনিংসে আউট হয়েছে, আউট হলো, হ্যাঁ। বাবর আজম যে ফার্স্ট ইনিংসে আউট হয়েছে, ওরকম টেস্ট ক্রিকেটে এরকম আউট খুব কম মানুষের, কম প্লেয়ারই হয়েছে হয়তো। আর ও খুব সুন্দর ক্যাচটাও ধরেছিল রিটন দাস। আর তাছাড়া যদি দেখি যে পাকিস্তান বিগত 3 বছর কি, হ্যাঁ 3 বছর কোনো হোম সিরিজ জেতেনি। আর এখনকার যে আমরা জানি যে এখনকার যে টেস্ট একটা ওয়ার্ল্ড কাপের মতন হয় 2 বছর ধরে হয়, যেখানে হোম সিরিজ গুলো তোকে জিততে হবে। ফাইনাল ম্যাচ খেলতে হুম গেলে হুম প্রথম কথা হোম সিরিজ তোকে জিততে হবে। এবং তুই যদি দেখিস পাকিস্তান যে বিগত 3-4 বছরে যেসব হোম সিরিজের পিচ তৈরি করেছে, যেগুলো নিজেদের ফেভারেই কোনো সময় যায়নি। যেমন আমরা যদি দেখি যে 2022, সরি 2021-23-এর যে টুর্নামেন্টটা ছিল, যেখানে প্রথম সিরিজ হয় পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, যেখানে প্রথম দুটো ম্যাচ পুরো তোর ড্রই হয়ে যায়। যেখানে প্রথম ম্যাচে তো পাকিস্তান, সরি অস্ট্রেলিয়া ব্যাট করার সুযোগই পায়নি সেকেন্ড ইনিংসে। এবং এরকম ভাবে দুটো ম্যাচ কেটে যায় এবং থার্ড ম্যাচে গিয়ে অস্ট্রেলিয়া জিতে যায়। এবং তার পরবর্তীতে ডিসেম্বর মাসে 2022-এর ডিসেম্বর মাসে যখন ইংল্যান্ড যায় তোর পাকিস্তানে, সেখানে 3টে ম্যাচই হেরে যায় পাকিস্তান। এবং প্রথম ম্যাচে ইংল্যান্ড ব্যাট করে তোর 6 রান রেটে 674 মতন রান করে। তো এটা সত্যি অবাক কাণ্ড যে নিজের ঘরের মাঠে আমরা এইভাবে ম্যাচ হারছি বা পাকিস্তান এভাবে ম্যাচ হারছে। তো আমি সৌরদীপকে বলবো যে stat গুলো মানে দেখা বলতে, যে 2 বছর আগে পাকিস্তানের অস্ট্রেলিয়া ইংল্যান্ড। 2 বছর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে পাকিস্তান ইংল্যান্ডের যে সিরিজটা হয়েছিল, পাকিস্তানের জন্য বলতে গেলে একটা খুবই বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে হোম মাঠে এসে নিজেদের ঘরে এসে একটা বাইরের টিম এসে তাদেরকে হোয়াইট ওয়াশ করে চলে যায়, ইভেন একটা টেস্ট ম্যাচে ড্র করতে পারেনি। হ্যাঁ, আমরা যদি 2022-এর দেখি, ইংল্যান্ড প্রথম ম্যাচে করেছিল 657, প্রায় 6.5 রান নিতে এই পাকিস্তানের 150 প্লাস টেস্ট ফ্যাক্টরির এগেইনস্টে, যাদেরকে নিয়ে এত। সেখানে জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পপ, হ্যারি ব্রুক সবাই আর 100 বলতে সাধারণ 100 না, ওয়ান ডে ম্যাচেও অনেকের এরকম স্ট্রাইক রেট থাকে না, সেটা তারা যে স্ট্রাইক রেটে ওই ম্যাচগুলোতে 100 করেছে। পাকিস্তান প্রথম ইনিংসে 579 করলো, রান রেট পাকিস্তানের সেরকম ছিল না। ইংল্যান্ড যত সাবলীলতায় খেলেছিল, পাকিস্তানের মধ্যে সেই সাবলীলতা ছিল না। 579 রান তারা করেছিল। সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড 264 রান করে 7.5 স্ট্রাইক রেটে। ইভেন টি-20 ম্যাচে তো মাঝে মাঝে থাকে না 7.5 স্ট্রাইক রেট, 120-19 রান হয়। সেই স্ট্রাইক রেটে পাকিস্তানের এগেইনস্টে পাকিস্তানের হোম মাঠে পাকিস্তানের দেশ ফ্যাক্টরিকে 7.5 রান রেটে তারা হিট করলো। 53 টার্গেট থাকলো, পাকিস্তান চেক করতে পারলো না নিজেদেরই ঘরের মধ্যে। তাদের বড় বড় প্লেয়ার ছিল, ইমাম ছিল, বাবার আজম ছিল, পারলো না। মিডিল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান ছিল। সেকেন্ড ম্যাচেও ইংল্যান্ড 281 রান করলো, সেখানেও রান রেট, ভালো রান রেটে রান করেছে। পাকিস্তান 202-এ অল আউট হয়ে গেল। এবার আগের যে অস্ট্রেলিয়া সিরিজ হয়েছিল, সেই সিরিজে পাকিস্তান বেশি ফ্ল্যাট উইকেট করে ফেলেছিল। ওই জন্য পাকিস্তান এই সিরিজে প্রথম থেকে স্পিন উইকেট করা শুরু করে। তারা নিজেরাও জানে না যে তাদের কোনটা স্ট্রেংথ কোনটা উইকনেস। তারা এবার স্পিন উইকেট করা শুরু করলো, সেখানে দেখা গেল প্রথম টেস্টে উইল জাক এসে 6টা উইকেট নিয়ে নিল ইংল্যান্ডের। সেকেন্ড টেস্ট ম্যাচে জ্যাক লিচ 4টে নিচ্ছে, রুট 2টো নিচ্ছে। এই ম্যাচেও 355 লাস্ট ইনিংসে চেস পাকিস্তান করতে পারেনি। থার্ড ম্যাচ যদি দেখি, পাকিস্তান প্রথম ব্যাট নিয়ে বাবার আজম, আগার সাহেবান এরা 50 প্লাস স্কোর করেছে, 304 রান করে। সেখানেও জ্যাক লিচ, জো রুট এরা 4টে নিয়েছে, জো রুট 1টা নিয়েছে। ইংল্যান্ড 354 করে, হ্যারি ব্রুক আর 111। হ্যারি ব্রুক ডেবিউটেন্ট ছিল এই সিরিজে, সে পারফর্ম করেই গেছে এই সিরিজে। এমনকি টেল এন্ডার
রয়েছে মার্ক উড, অলি রবিনসন, এরা সব 50+ পার্টনারশিপ খেলেছে পাকিস্তানের বোলিং এর এগেনস্টে। আপনার পাকিস্তানের একটা স্পিন বোলার আবরার নোমান, সে দুই ইনিংস মিলিয়ে 8টা উইকেট অবশ্য পায়, কিন্তু এই ম্যাচেও পাকিস্তান তাদের শেষ রক্ষা করতে পারেনি। লাস্ট ইনিংসে 167 চেস করার কথা ছিল, ইজিলি চেস করেছে, আর তাও 6 রান রেটে চেস করেছে সেই রানটা। আর সবচেয়ে বড় কথা, এই পাকিস্তানের যখন ডাউনফলের কথা বলতেই হয়, তখন পাকিস্তানের ফিটনেসের কথাও বলতে হয়। আমি যদি আজকের ম্যাচের কথাই বলি শুধুমাত্র, মুশফিকুর রহিম, পাকিস্তানের যদি ডাউনফলের কথা বলতেই হয় তাহলে পাকিস্তানের ফিটনেসও একটা বড় কারণ। আজকের কথাই যদি বলি, মুশফিকুর রহিম অনেকক্ষণ ধরে কিপিং করেছে, 350 বল ব্যাট করেছে, তা সত্ত্বেও কিন্তু তার কোনো রকম ক্র্যাম্প বা কোনো রকম সমস্যা আসেনি। কিন্তু সেখানে দেখা গেলে রিজওয়ান কিন্তু ক্র্যাম্পের জন্য অনেকবারই ফিজিও কল করেছিল বা সংকেত দিচ্ছিল যেটা ক্র্যাম্প হচ্ছে বা তার সমস্যা হচ্ছে কোনো রকম। তো রিজওয়ান একটা খুব বেশি দিনের প্লেয়ার না, বয়সটাও অতটা বেশি না, অতটা প্রবীণ না যে মুশফিকুর রহিমের মতো। আর মুশফিকুর রহিম 37-38 বছর বয়সে এসেও নিজেকে এত বেশি ডিহাইড্রেট রাখছে, নিজের কতটা ক্যালোরি ইনটেক করেছে, কতটা খরচ করতে হবে এই বিষয়ে এতটা সচেতন। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে পাকিস্তানের যারা ইয়ং প্লেয়ার, যারা কারেন্ট প্লেয়ার বা যারা আর কি ভবিষ্যতের প্লেয়ারদের কাছে একটা আর কি রোল মডেল হয়ে দাঁড়াবে, তাদের কাছে এই ধরনের ফিটনেস আশা করা যায় না। তো এটাও পাকিস্তানের কিন্তু একটা ডাউনফলের সব থেকে বড় কারণ। আসল কথা হচ্ছে এই পাকিস্তানের যদি বিশেষ করে এই বোলারদের কথাই বলি, এরা ওই 70-80 ওভার বা 60 ওভারের স্পেল দেওয়ার জন্য এরা তৈরি না নিজেরা। এরা বেশিরভাগ লিগ খেলে বেড়ায় সারা পৃথিবী ব্যাপী। এটা 4 ওভারের বল করার জন্যই বেশি সুইটেবল আমার যতদূর মনে হয়। কারণ এর আগে আমি বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি পাকিস্তানের যে কিংবদন্তি যে ফাস্ট বোলাররা এসেছিল, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসফ, ওয়াসিম আকরাম নাকি ইন্টারন্যাশনাল নেট মিলিয়ে টোটাল 1000 ওভার বল করেছে। তো কোনো সময় নতুন বলে, কোনো সময় পুরনো বলে। তো এই প্র্যাকটিসটা পাকিস্তানের বর্তমান বোলারদের মধ্যে নেই। পাকিস্তানের বর্তমান যে পুরোটাই ফোকাস সেটা হচ্ছে তাদের ওই শর্ট ফরম্যাট ক্রিকেটে, যেখান থেকে খুব তাড়াতাড়ি কম সময় বেশি টাকা ইনকাম করা যায়। কিন্তু যে হুম নোটবুক প্লেয়ার যেখান থেকে তৈরি হয়, যে রেড বল ক্রিকেট খেলে বা লং ফরম্যাট ক্রিকেট খেলে, যেখানে কনসিস্টেন্সি বলে একটা ব্যাপার থাকে, ফিটনেস বলে একটা ব্যাপার থাকে, যেখানে ধৈর্য দেখাতে হয় সব থেকে, এই জিনিসগুলো পাকিস্তানের ব্যাটারদের মধ্যে খুব অভাব। পাকিস্তানের ডোমেস্টিক এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট একেবারে যাচ্ছে না তার এই অবস্থা, ওদের ঠিকঠাক করে হয়ও না এগুলো। ওরা জাস্ট এই যেমন আমি বলি ফাইম আইব সিলেক্ট হয়েছে কেন, ফাইম আইবের কাছে ভালো ভালো শট আছে, সে নো লুক শট খেলতে পারে, সে স্কুপ শট খেলে, তার শটগুলো দেখতে সুন্দর লাগে, ফাইম আইবকে চান্স দিয়ে দাও। কিন্তু দেখতে গেলে সাদা বলে ক্রিকেটেই পাকিস্তানের হয়ে ফাইম আইবের সেরকম করা পারফরমেন্স নেই। আজকের ম্যাচে ফাইম আইবের মেডেন 50 ছিল এটা। আর সব থেকে বড় কথা, আজকের ম্যাচে কিন্তু ফাইম আইব কোনো রকম ব্লান্ডার করেনি, প্রপার ক্রিকেটিং শট খেলেছে, যে কারণে ফাইম আইব আজকে কিছুটা হলেও রান পেয়েছে। তো এখানে নিয়ে আমি পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাটকেও বলতে শুনছিলাম যে ফাইম আইবের উচিত ছিল রেড বল ক্রিকেট খেলে হোয়াইট বল ক্রিকেটে আসা, যেটা ফাইম আইবের জন্য আরো ভালো হতো, তার টেকনিক্যালিটির জন্য আরো ভালো হতো। এই জিনিসটা যদি পাকিস্তান ফলো করে যে রেড বল ক্রিকেটকে বেশি প্রাধান্য দাও এবং সেখান থেকে আহ, সুযোগ সুবিধা অনুযায়ী বা প্লেয়ারদের ক্যারেক্টার অনুযায়ী তাদেরকে সাদা বলে ক্রিকেটে আনা বা শর্টার ফরম্যাটে আনা, এই জিনিসটা পাকিস্তান যদি করে আমার মনে হয় সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটের কিছুটা হলেও উন্নতি হবে আর কি। হুম আর আর তাছাড়া যদি তো তুই দেখিস তাছাড়া হুম যদি দেখিস যে ইমামুল হক, যার আমার মনে হয় যে হুম হোম ম্যাচ গুলো অন্তত চান্স দেওয়া উচিত ছিল, কারণ বিগত কিছু ম্যাচ আমি দেখছিলাম যে ইমামের হোম ম্যাচ কি ইভেন অস্ট্রেলিয়ার সঙ্গেও এমন কিছু পারফরমেন্স ছিল ওকে পুরো এবং আজকের ম্যাচে মানে যে ম্যাচটা হেরে গেছে তোর পাকিস্তান, এই ম্যাচে অন্তত একজন হুম প্রফেশনাল স্পিনারকে রাখা উচিত ছিল, যেমন তোর আবরার আহমেদ রিসেন্ট দিনে দারুণ পারফরমেন্স দিয়ে যাচ্ছে। তো সেখানে জানি না কেন তোর আহ, সব 4টে ফাস্ট বোলার নেওয়া হলো, সেখানে আবার এটাও দেখলাম যে আগা সালমানের মতন একজন তোর আহ, মানে পার্ট টাইমার বোলার, সে 41 ওভার বল করছে, তার থেকে তো ভালো আমি একটা মানে স্পিনার নিয়ে খেলাই। জানি না কি হুম ম্যানেজমেন্ট ওদের কি বুঝে পাই না। আম, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো পাকিস্তানের ডাউনফলের কারণটা প্রপার ডিটেলস এ আলোচনা করা হলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের ফাইনালেও, ডব্লিউটিসি ফাইনালে ওটা অনেকটাই চাপের, মিনিমাম না 90% ওঠার চান্সই নেই। তো 10% দেখা যাক পাকিস্তান তার নেক্সট ম্যাচ গুলোতে কি করে। তা সেই এই ম্যাচে যে ভুলগুলো করেছে সেগুলো ঠিক করতে পারেনি, কারণ বাংলাদেশের উচিত এই পারফরমেন্সের উপর বিচার করে নেক্সট ম্যাচ গুলো ভালো করে জেতা। ঠিক আছে, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ আছে দুটো,
তো সেই সিরিজে দেখা যাক কতটা বাংলাদেশ খেলতে পারে, নাকি একজন অ্যামেচিওর টিমের মতো আবার পুরোনো ফর্মে ফিরে ফিরে যায় বাংলাদেশ। ঠিক আছে। আহ, তো সেটা দেখা যাক। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের আহ, এই বাংলাদেশের জেতার বা পাকিস্তানে হারার কি রিজন বলে মনে হয় সেটি কমেন্ট বক্সে লিখুন। তো ভিডিওটি এখানে শেষ করছি।